আজ আপনাদের পদ্মার ওপারের গল্প বলবো। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। রাত ৮টায় বের হয়ে পড়লাম সবকিছু নিয়ে এবং বাস দিয়ে ওপারে চলে গেলাম। রাতে আর তেমন একটা ঘোরা হয়নি, তাই সকাল সকাল বের হয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই গেলাম মিষ্টি কিনতে। গ্রামের সকালের হাওয়া, চারদিকে কুয়াশা, সেই মুহূর্তটা আলাদা এক শান্তি। তারপর অটোতে করে রওনা দিলাম বাহাদুরপুরে। আজ জুমাবার, আর প্রতি বছরের মতো এবারও হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাহি আয়োজিত ৩ দিনব্যাপী মাহফিলের আজকের শেষ দিন। বাহাদুরপুর ময়দানে পৌঁছে দেখি ভক্তদের ভিড়। জায়নামাজ বিছিয়ে আমরা জুমার নামাজ আদায় করলাম। চারপাশে ছিল এক শান্ত পবিত্র পরিবেশ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ কে ছিলেন? তিনি ছিলেন বাংলার একজন বিশিষ্ট ইসলামী সংস্কারক ও ফরাজি আন্দোলনের প্রবর্তক। তিনি ১৭৮১ সালে ফরিদপুর জেলায় শ্রীনগর, বর্তমানে মাদারীপুর জেলায় শিরুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আর তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় ৩ দিন ব্যাপী এই বিশাল মাহফিল হয়, আর এই মাহফিলে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করে থাকে। আর এই মানুষকে কেন্দ্র করে মেলা বসে, আর এই মেলায় বিভিন্ন দোকানপাট আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই মেলাতে কোনো মহিলা বা মেয়ে কেউই নেই, শুধুমাত্র ছেলে বয়স্করাই থাকতে পারবে। জুমার নামাজ শেষ করে শালাদেরকে নিয়ে এই মেলাতে যাই এবং এখান থেকে চা খাই এবং পাশাপাশি ধুলাও। এই মেলায় সবচেয়ে সেরা চায়ের দোকান এটাই ছিল। মেলাতে এসে ছোটবেলার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল। মেলায় ঘুরে দেখছিলাম আর বিভিন্ন ধরনের খাবার খাচ্ছিলাম। মেলায় কোলাহল, চারপাশে মানুষের ভিড়, দোকানের ডাক আর খাবারের গন্ধে সব মিলে পুরো এলাকাটা যেন এক নতুন করে জেগে ওঠে। ঢাকায় বড় হওয়াতে তেমন একটা গ্রামে আসা হয় না, আর গ্রামে এসে এই মেলা দেখব তা কখনো ভাবিনি। আর এই মেলায় ঘুরতে ঘুরতে দেখা মিলল বগুড়ার সেই বিখ্যাত দই, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই মেলা ৩ দিন ধরে থাকে, আর মানুষ মনে হয় এই মেলার জন্যই অপেক্ষা করে থাকে। মানুষে মানুষে রাস্তা আটকে যায়, শিশুদের হাসি, বাচ্চাদের খেলনা আর বড়দের কেনাকাটার ঝলক সব মিলে যেন এক রঙিন উৎসব। বাহাদুরপুর থেকে রাতে রওনা দেওয়ার পথিমধ্যে একটা মসজিদের দেখা মিলল। মসজিদটা খুবই সুন্দর। এখন অটোতে করে জেলা পরিষদে আসলাম, আর এখানে কিছুক্ষণ হেঁটে একটা ফুচকার দোকানে যাব। আর এই ফুচকাটা নাকি অনেক ভালো। এখানে দিনের বেলায় এতটা ভিড় হয় না যতটা না রাত্রে ভিড় হয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ফুচকার দোকানে, আর ফুচকার দোকানে এসে দেখি অনেক ভিড়, আর চারপাশটা আসলেই খুবই ডেকোরেশন দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ফুচকার দোকানে গিয়েই তাড়াতাড়ি অর্ডার করে ফেলি ফুচকা, আর অপেক্ষা করছিলাম। শালি এবং আপনাদের ভাবির সাথে একটু মজা করছিলাম। সবাই আড্ডা দেওয়ার মধ্যেই চলে আসলো কাঙ্ক্ষিত ফুচকা। ফুচকাটা নাকি এখানে ভালো সবচেয়ে, বাট আমার কাছে অ্যাজ ইউজুয়াল লেগেছে। এখানে আরেকটা টক দেওয়া উচিত ছিল, মিষ্টি টক। পরে মিষ্টি টক চাওয়াতে তারা চিনি মিশিয়ে দিয়েছে। ফুচকা খাওয়া শেষে সবাই ভ্যানে করে আবার রাত্রে বাসায় চলে আসলাম। পরের দিন সকাল সকাল কুয়াশা ঘেরা রাস্তায় ভ্যানে চেপে বের হলাম বাজার দিকে। সকালের ব্যস্ততা, মানুষের মুখে হাসি, সবকিছু এত আপন লাগছিল, যেন মনে হচ্ছিল এখানেই থেকে গেলে খারাপ কি হতো। ঢাকায় বড় হওয়া মানুষগুলোর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে গ্রাম, তাই আমারও এই গ্রামের পরিবেশগুলো খুবই ভালো লাগে। শহরের সেই ব্যস্ততম নগরী থেকে কিছুটা শান্ত পরিবেশে আসলে কান্না ভালো লাগে। আগের থেকে গ্রাম এখন খুবই উন্নত হয়ে গেছে। যেখানে একসময় মাটির রাস্তা ছিল, সেখানে এখন পিচ ঢালা পথ। কথায় আছে, সকালবেলার হাওয়া হাজার টাকার দাওয়া। একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখেন না বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগে। সেদিন আপনি উপলব্ধি করতে পারবেন যে সকালবেলার হাওয়া কত টাকার দাওয়া। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম আশেপাশের পরিবেশটা। হাঁটতে হাঁটতে এরই মধ্যে চোখে পড়লো শিক কাবাব। বলুন তো এটা কি দিয়ে বানানো হয়েছে? খাবেন নাকি একটু? আরো হাঁটতে হাঁটতে দেখা মিলল গাছে কাঁঠাল, গোপে তেল। সরি, আমার গোপ নাই। আপনাদের আপু আমাকে কাঁঠাল গাছ দেখাচ্ছিল। এরই মধ্যে চোখে পড়লো তাল গাছ, আর এই তাল গাছ থেকেই তালের পাখা হয়ে থাকে। দেন দুপুরবেলা লার্কি চুলার রান্না খেয়ে চলে গেলাম আরেকটা সুন্দর জিনিস দেখতে। সেটা দেখানোর আগে বলে নেই, সেটা বানাতে সময় লেগেছে প্রায় ৩ বছর। দেন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। যেখানে যাচ্ছি সেই গ্রামটার নামও খুবই সুন্দর একটা নাম। পথের মধ্যে দেখে ফেললাম পদ্মা রেল সড়ক। বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থান সূর্যনগর, আর এখানে একটা সুন্দর মসজিদ বানানো হয়েছে। মসজিদটা দেখতে খুবই সুন্দর, যা দেখতে প্রায় বিভিন্ন জেলা থেকে মানুষ চলে আসে। এই মসজিদটি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ।
প্রায় ৩ বছর সময় লেগেছে এই মসজিদ নির্মাণে। এরপর থেকে চলতি বছরের প্রথম দিকে নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। মসজিদটির মূল মহাসড়কের পাশেই, একদিক সড়ক আরেক দিকে মসজিদ। এ কারণেই যাত্রী স্থানীয় উভয় নজরে পড়েছে। মসজিদে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা সাধারণ মসজিদ থেকে একটু অন্যরকম। সন্ধ্যা থেকে রাতের আলোতে মসজিদের সৌন্দর্য বিশেষভাবে নজরে আসে। নামাজের সময়, বিশেষ করে শুক্রবার জুমার নামাজের পর, স্থানীয় ও আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ এই মসজিদে ভিড় করে। দর্শনার্থীর দৃষ্টিকোণ থেকে মসজিদটি দেখে যাওয়া একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। আপনি যদি সূর্যনগর এলাকায় যান, মসজিদে অন্যতম দর্শনার্থীর জন্য আকর্ষণ হতে পারে, বিশেষ করে সন্ধ্যার পর। মসজিদটি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দেন আমরা চলে গেলাম পদ্মা রেলওয়েতে। দেন সেখান থেকে চলে গেলাম শুক্কুরের বিখ্যাত খিচুড়ি খেতে। দূর দূরান্ত থেকে বাইক নিয়ে সবাই চলে আসে এই শুক্কুরের খিচুড়ি খেতে। শীতের রাতে গরম গরম ধোয়া খিচুড়ি খেতে আমরাও চলে আসলাম। খিচুড়ি খাওয়া শেষ করে আমরা এই রাতে চলে গেলাম বাসায়। দেন পরের দিন আবার আরেকটা প্ল্যান। আজকে সকালে নাস্তা সেরে চলে গেলাম অটোতে করে পদ্মার পাড়ে। প্রচন্ড রোদ থাকাতে খানিকটা গরম লেগেছিল। কি করব, বাসায় তো যেতে হবে। তাই অল্প সময়ের জন্য পদ্মার পাড়ে এসে এই পদ্মার পাড়টা দেখে গেলাম। নৌকা দেখে কি মনে করছেন? নৌকা তো পানিতে থাকার কথা, এটা উপরে কেন? কারণ নৌকাটা এত ভালো ছিল না, তাই এটা এখন এখানেই রয়েছে। পদ্মার পাড়টা আসলেই চমৎকার। আর এই কয়দিন মাদারীপুরে খুবই ভালো একটা সময় কেটেছে। আপনাদের আপু নৌকায় উঠেছে, আমি কি উঠে না পারি? তাই আমিও একটা ট্রলার উঠলাম। পদ্মার পাড়টা আসলেই খুবই চমৎকার। কিছু মানুষ নৌকায় চড়ছে, আবার কিছু মানুষ গোসল করছে, মাছ ধরছে। একদম পুরা গ্রামের পরিবেশ। পদ্মার পাড় থেকে সরাসরি চলে গেলাম বাজারে, আর সেখান থেকে মাঠা কিনলাম আর ফুচকা খেলাম। আর সাথে ছিল ভেলপুরি। ফুচকার অনেকগুলো ফ্লেভার ছিল, তাই একটু ভালো লেগেছিল এই ফুচকাটা। যদিও ভেলপুরিটা এতটা মজা লাগেনি। বেড়ানো শেষ করে আবার পদ্মা ব্রিজ দিয়ে নারায়ণগঞ্জে ব্যাক করলাম। এই কয়েকদিন আসলেই খুব ভালো কেটেছে।